হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমরা এইচএস 2021 এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তো তাদের উদ্দেশ্যেই বলছি যে আমরা বিগত ভিডিওগুলোতে কিছু পরপর অর্থাৎ ইলেকট্রনিক্স, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ এবং তারপরে তড়িৎ প্রবাহের যে চৌম্বক ক্রিয়া রয়েছে অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব এবং পদার্থের চৌম্বক ধর্ম, তো সেই চ্যাপ্টারগুলো থেকে কোন থিওরি, কোন এক্সাম্পল এবং কোনগুলো হোয়াটসঅ্যাপ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে এইচএস 2021 এর জন্য সেগুলো আলোচনা করেছি। তো একইভাবে আমরা এবার নেক্সট ইউনিটের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে সমস্যাটা বলি। তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 6 লেখা রয়েছে, তো মাঝে রয়েছে ইউনিট 4 আর ইউনিট 5, দুটোই 2021 এর জন্য সম্পূর্ণ বাদ রয়েছে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ, পরিবর্তী প্রবাহ কিংবা এসি এবং ইউনিট 5 এর একমাত্র চ্যাপ্টার তড়িৎচুম্বকীয় তরঙ্গসমূহ সেটাও কিন্তু বাদ রয়েছে। তো অপটিক্সে একটু অনেকের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার হয় অপটিক্সটা, তার কারণ বলি। তো অপটিক্সের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, অপটিক্সে আগে যে মার্কস ডিস্ট্রিবিউশন ছিল সেটা হচ্ছে 14 নাম্বার। তো অপটিক্সে যখন 14 নাম্বার আসতো তখনও কিন্তু 14 তে 14 স্কোর করতে অনেক ছেলেমেয়েদের ক্ষেত্রে, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হতো। তো এটা হচ্ছে আগে ছিল 14 নাম্বার, একটু প্যাটার্নটা দেখে নেওয়া যাক। সেখানে এমসিকিউ দুটো আসতো, এক নম্বরের শর্ট প্রশ্ন এক কথায় সেটা আসতো একটা, এসএকিউ 2 নম্বরের যে এসএকিউ থাকে 5টা সেখানে কোনো থাকতো না আলো থেকে। আর এসএকিউ যেটা 3 নম্বরে থাকতো, যেটা 2+1 কিংবা 1+2 কিংবা 1+1+1, সেটা কিন্তু দুটো থাকতো। এবং 5 নম্বরে অর্থাৎ যেটা লাস্ট গ্রুপ অর্থাৎ গ্রুপ বি তে 5 নম্বরে যে তিনটে প্রশ্ন থাকে তার মধ্যে একটা কিন্তু অপটিক্সে প্রতিবারই থাকতো। কিন্তু 2021 এর জন্য, তো 2021 এর জন্য যদি বলা হয় যে প্যাটার্নটা দেওয়া হয়েছে শুধুমাত্র 2021 এর জন্য, সেখানে কিন্তু 14 থেকে বেড়ে হয়েছে নাম্বার 20, তাহলে 6 নাম্বার বেশি বেড়েছে। তার মানে অপটিক্সটাকে আরো জোর দিতে হবে। এমসিকিউ আগে দুটো ছিল, এখন তিনটে হয়ে গেছে। ভিএস এ আগেও একটা ছিল, এখনো একটা রয়েছে। কিন্তু 2 নম্বরের এসিকিউ আগে একদমই ছিল না, এখন কিন্তু একটা আসবে পরীক্ষা। তো এটার জন্য প্রস্তুতি নিতে হবে। এসএকিউ 3 নম্বরের দুটো আছে, আগে আসতো কিন্তু এখন হয়ে গেছে সেটা 3 নম্বর, অর্থাৎ 3 নম্বরে তিনটে হয়ে গেছে। তো এখানেও কিন্তু প্রস্তুতি বাড়াতে হবে। 5 নম্বরের একটা ছিল, এখনো কিন্তু একটাই আছে। তাহলে যে এক্সট্রা 6 নম্বর বেড়েছে সেই 6 নম্বরটার জন্য আমাদের আরো ডেপথে পড়তে হবে। তো অপটিক্সের সমস্যা কি? অপটিক্সের সমস্যা যেটা সবচেয়ে বড় হচ্ছে, এইখানে 7টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 7খানা অধ্যায় রয়েছে। তো 7খানা অধ্যায় থাকার জন্য বলতে গেলে 8খানা অধ্যায় বলতে গেলে, কিন্তু আমাদের ছায়া প্রকাশনী বইতে সেটা 7খানাই রয়েছে। প্রথম হচ্ছে আলোর প্রতিফলন, দ্বিতীয় হচ্ছে আলোর প্রতিসরণ, তারপর হচ্ছে যে বক্রতলে যে প্রতিসরণ অর্থাৎ আমরা লেন্স বলে যে অধ্যায়টা পড়েছি হচ্ছে 3rd চ্যাপ্টার। 4th চ্যাপ্টার হচ্ছে আলোর বিচ্ছুরণ যে চ্যাপ্টারটা রয়েছে, আর তারপরে আলোর ব্যতিচার, এবং লাস্ট চ্যাপ্টার আলোর অপবর্তন এবং সমাবর্তন। যদি সে দুটোকে এক ধরা হয় তাহলে আমরা বলতে পারি ওটা সিঙ্গেল চ্যাপ্টার, কিন্তু না হলে আলাদা হলে দুটো চ্যাপ্টার হয়ে যাবে। মাঝে একটা চ্যাপ্টার বলা হয়নি, সেটা হচ্ছে আলোকীয় যন্ত্রাদি। তো সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, লেন্স, আলোর ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন। আলোকীয় যন্ত্রাদি একটু সাজেস্টিভ পড়তে পারো, আর আলোর বিচ্ছুরণ প্রতিফলন একটু সাজেস্টিভ পড়তে পারো। আর পারলে সবগুলোই ভালো করে পড়তে পারো। যদি কারো সমস্যা থাকে তো তাদের উদ্দেশ্যে বলছি, আলোর প্রতিফলন, আলোর বিচ্ছুরণ এবং আলোকীয় যন্ত্রাদি একটু সাজেস্টিভ পড়তে পারো। তো সাজেস্টিভ আমি পরে বলে দেব। তো এই ভিডিও যেটা ফার্স্ট ভিডিও অপটিক্সের এইচএস 2021 এর জন্য, তো আমি এর জন্য ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে, আমরা পার ভিডিও একটা চ্যাপ্টার নিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বই ধরে আলোচনা করব। তো আলোর প্রতিফলন হচ্ছে আমাদের অপটিক্স গ্রুপের সবচেয়ে ফার্স্ট চ্যাপ্টার। তো আমি, তোমরা নিজের টেক্সট বই অর্থাৎ ছায়া প্রকাশনের বই খুলো, আমি 2019 এর এডিশনের বই আমার কাছে রয়েছে, আমি সেটা থেকেই বলছি। যাতে 2020 এডিশনের বই রয়েছে, পেজ নাম্বার হয়তো একটু 2-4 পেজ সামনের দিকে থাকবে, তো তোমরা একটু পেজ নাম্বার মিলিয়ে নেবে, আমি টপিকগুলো বলে দেবো। তো আলোর প্রতিফলনে খুব বেশি পড়তে হবে না, বরং একটু অঙ্ক করতে পারলে ভালো। থিওরি খুব বেশি পড়ার দরকার নেই, একটু সাজেস্টিভ পড়তে পারো। তো পুরনো বইতে অর্থাৎ 2019 এর বইতে 533 পেজ থেকে শুরু রয়েছে। তো 533 পেজে সেরকম কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয় না। 534 পেজেও তাই, শুধু কনসেপ্টটা মাথায় রাখলেই হবে যে লম্ব আবর্তনের ক্ষেত্রে কি হয়, প্রতিফলনের সূত্র কি। তো এগুলো সবারই মনে রয়েছে, সপ্তম শ্রেণীতে পড়েছো, ক্লাস 10এও দেখেছো। তো 533, 534, 535 এই পেজগুলো না পড়লেও হবে। শুধুমাত্র 535 এ তোমরা দেখবে যে
চ্যুতি নিয়ে, অর্থাৎ দর্পণের যে চ্যুতি নিয়ে যে একটা ফর্মুলা রয়েছে 180 ডিগ্রি মাইনাস 2i, তো এই ফর্মুলা ক্লাস 10 এও আমরা করেছি, ইভেন ক্লাস 7 এও করেছি। তো এই ফর্মুলাটা যদি কেউ ভুলে গিয়ে থাকো সেটা পড়বে, আর এখানে কিছু সেরকম পড়ার দরকার নেই। 536 পেজে যে প্রতিবিম্ব রয়েছে সেখানেও সেরকম কিছু পড়ার দরকার নেই। তোমরা জানো দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান, তো ধারণাটা মাথায় রাখবে, এমসিকিউ কিংবা কিছু নিউমেরিক্যালসে কাজে লাগবে। 537 পেজে সেরকম কিছু পড়ার দরকার নেই। 538 পেজে দেখবে সমতল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, পরীক্ষার জন্য না, ওটা নিজের ইনফরমেশনের জন্য, যাতে করে অঙ্ক করার সময় সুবিধা হয়। সমতল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা পড়ে রাখবে। তার নিচেই দেখবে গ্রিন কালারের বক্স করা রয়েছে, সেখানে 7টা পয়েন্ট রয়েছে। পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের আগেই 538 পেজে 7খানা পয়েন্ট রয়েছে, যে আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে কোন দর্পণকে থিটা কোণে ঘোরালে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে। এই যে 7খানা পরপর পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, শর্ট প্রশ্ন কিছু অঙ্কতে প্রচুর হেল্প পাবে। তো এই 7টা পয়েন্ট ভালো করে পড়বে। তারপর গোলীয় দর্পণ এসছে, তো গোলীয় দর্পণের যে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, এগুলো কিন্তু আমাদের এইচএসএ পাওয়া পরীক্ষায় খুব মুশকিল আছে। ক্লাস 10 এ তোমরা পড়েছিলে, ক্লাস 10 এ আসতে পারে, কিন্তু আমাদের এইচএসএ আসার খুব একটা সম্ভাবনা নেই। তোমরা 539 পেজে যেটা পড়বে সেটা উন্মেষটা কিংবা অ্যাপারেচারটা দর্পণে পড়তে পারো। তার নিচে উপাক্ষীয় এবং যে প্রান্তিক রশ্মি রয়েছে, অর্থাৎ উপাক্ষীয় প্রান্তিক রশ্মি যে ধারণা, যেটা চিত্র নম্বর 1.13 এ রয়েছে, সেটা একটু জাস্ট রিডিং দিয়ে রাখবে। ফোকাসটা পড়ে রাখো, যদি কোনো কারণে বাই চান্স যদি কোনো কারণে শর্ট প্রশ্নটা আসে, চান্স আমি দেখছি না, যদি আসে সেটার জন্য। কিংবা যেরকম ধরো দর্পণের একটা ফোকাস থাকছে, লেন্সের দুটো থাকছে, তো এই যে ধারণাগুলো, এই প্রশ্নগুলো কিন্তু হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপে আমরা এমনিও পেয়ে যাব। এরপর 540 পেজে আমাদের যে r = 2 এর যে প্রমাণ, যেটা ক্লাস 10 এ খুব ইম্পর্টেন্ট ছিল, সেই প্রমাণটা রয়েছে। তো আমি বলবো এই প্রমাণ আমাদের উচ্চ মাধ্যমিকে আসা একটু মুশকিলই আছে, তো কেউ সেফটির জন্য করতে পারো, কিন্তু সাজেস্টিভ যদি বলা হয় তাহলে কিন্তু আমি এটাকে বাদই ধরবো, শুধুমাত্র ফর্মুলাটা মাথায় রাখা, যাতে করে নিউমেরিক্যাল এলে করতে পারো। এরপর 541 পেজের উপরের দিকে দর্পণের প্রতিফলন ক্ষমতা রয়েছে, D = 1/f = 2/r, তো সেই ক্ষমতাটা তোমরা পড়ে রাখবে ফর্মুলাটা। তারপরে দেখবে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন যে রয়েছে, বিভিন্ন কেসে বস্তু এখানে থাকলে, বস্তু বক্রতা কেন্দ্রে এবং বস্তু ফোকাসে থাকলে, সেগুলো ক্লাস 10 এ ছিল, জাস্ট একবার রিভাইজ করে নেবা, যাতে করে অঙ্ক করার সময় কিংবা কোনো শর্ট প্রশ্নতে কোনো সমস্যা না হয়, যে বস্তু ফোকাসের মধ্যে রয়েছে তখন প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে। এই ধারণাটার জন্য জাস্ট রিডিং দিতে পারো, খুব ভালো করে পড়ার কিছু নেই, ক্লাস 10 এ পড়েছো, জাস্ট একবার রিমাইন্ড করে নেবা। এরপর দর্পণের যে গোলীয় দর্পণে যে সৎবিম্ব গঠন আর অসৎবিম্ব গঠনের কিছু বৈশিষ্ট্য রয়েছে 543 পেজে, সেটা পড়বে। আর একটা ছক রয়েছে, দেখবে যে গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম, এই চিহ্নের নিয়মটা ভালো করে পড়ে রাখতে হবে, কারণ হচ্ছে অঙ্ক করার সময় খুব গন্ডগোল হয়ে যাবে, কার ক্ষেত্রে ইউ পজিটিভ, কার নেগেটিভ, কার এফ পজিটিভ, কার এফ নেগেটিভ, কার ভি পজিটিভ নেগেটিভ, এইগুলো কনসেপশন না থাকলে নিউমেরিক্যালস কিন্তু করা যাবে না। আর নিউমেরিক্যাল কিন্তু এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি থিওরির তুলনায়। তারপরে রয়েছে অবতল এবং উত্তল দর্পণের জন্য 543 এর শেষ থেকে 544 এবং 545 পেজে দুটো প্রমাণ রয়েছে। সেই প্রমাণের কথায় আসি, যে আমরা থিওরিতে আলোচনা করেছি, থিওরি গুলো আর নিউমেরিক্যালস গুলো আমরা অনেক আগে ভিডিওগুলোতে আলোচনা করা রয়েছে, সেগুলো দেখতে পারো। এই সমীকরণটা যে প্রমাণ রয়েছে, অর্থাৎ f কে তোমরা r এর ভার্সনে লিখতে পারো, অর্থাৎ এইভাবে। তো এই যে সমীকরণের প্রমাণ অবতল দর্পণ উত্তল দর্পণের জন্য অনেক বছর ধরে আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো আসতে পারে, চান্স কম হলেও। তো আমি বলবো এটাকে বাদ দেওয়া দরকার নেই, তোমরা উত্তল অবতল দুই ক্ষেত্রে এটা করে রাখবে। এবং এখান থেকে যেটা মূল যেটা ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণ লেন্সের ক্ষেত্রেও আবার দর্পণের ক্ষেত্রে পড়ে রাখবে। নিউটন ইকুয়েশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, তো নিশ্চিত মনে আছে নিউটনের সমীকরণ যে প্রমাণটা, এই প্রমাণটা ভালো করে করে রাখবে। এছাড়া 545 পেজে এটা হেডিং দেওয়া আছে, দেখবে গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য ও প্রতিবিম্ব দূরত্বের উপর পারিপার্শ্বিক মাধ্যমের প্রভাব, এটা পড়ে রাখবে, কোনো প্রশ্ন এখান থেকে হতে পারে। তার নিচে রয়েছে অনুবন্ধী ফোকাস বা বিন্দু যুগল, এটা কিন্তু পড়বে, এটা লেন্সের ক্ষেত্রেও কাজে লাগবে। তারপরে বিবর্ধন রয়েছে, কারণ নিউটনের সমীকরণ আগেই বলে দিয়েছি, ওটা ইম্পর্টেন্ট। বিবর্ধন দেখবে তিন রকমের বিবর্ধন রয়েছে, রৈখিক বিবর্ধন রয়েছে, কৌণিক বিবর্ধন রয়েছে, অর্থাৎ আমরা যেটাকে ক্ষেত্রীয় বিবর্ধন বলি, কৌণিক বিবর্ধন নয়, রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন এবং অক্ষীয় বিবর্ধন। এই তিনটে বিবর্ধন এবং তার সঙ্গে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা পার্টটা রয়েছে, অর্থাৎ 545 এর
আমি চাইবো 543 এর শেষ থেকে 547 এর অক্ষীয় বিবর্ধনের শেষ অবধি, অর্থাৎ রৈখিক বিবর্ধন, ক্ষেত্র বিবর্ধন এবং অক্ষীয় বিবর্ধন, এই তিনটে বিবর্ধনে যা হয়েছে আনুষঙ্গিক জিনিস সবগুলো পড়বে, অঙ্ক করতে কাজে লাগবে। এরপর 548 পেজের দর্পণ চেনার পদ্ধতি, জাস্ট আইডিয়াটা থাকলে হবে। ক্লাস 10 এর প্রশ্ন, 12 এর একটু মুশকিল আছে আসা, কিন্তু এইখানে একটু ব্যাপার রয়েছে। এরপর দেখবে গলীয় অপেরণ এবং তার প্রতিকার, এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমি বলবো আমাদের ছায়া প্রকাশনী টেক্সট বইতে শুধু গলীয় অপেরণ রয়েছে, ক্রোমাটিক অ্যাবারেশন কিংবা বর্ণাপেরণ নেই। তো এই জন্য আমি সাজেস্ট করব এই পার্টটা, অর্থাৎ এই যে অপেরণগুলোর প্রকারভেদ এবং প্রতিকার, এখানে শুধুমাত্র গলীয়টা রয়েছে। তোরা প্রত্যেকটা অপেরণে কাকে বলে ডায়াগ্রাম দেখিয়ে তার প্রতিকার কি সেটা সাঁতরা পাবলিকেশনের বইতে কিংবা আমাদের দর্শন সাঁতরাটা দেখলে ভালো হয়। সাঁতরা পাবলিকেশন অনেক ভালো করে বোঝানো রয়েছে ছায়ার তুলনায়, তোমরা সাঁতরা পাবলিকেশন থেকে ওটা পড়ে নেবে। এখানে অনেক শর্টে রয়েছে। গলীয় অপেরণটা ছায়া থেকে পড়তে পারো, সেটা ভালোই আছে, কিন্তু বাকি অপেরণ স্পেশালি বর্ণাপেরণ, সেটা কিন্তু টেস্ট পেপারে বিভিন্ন সাজেশনে রয়েছে প্রশ্নটা, সেটা কিন্তু করতে হবে, সেটা এখানে নেই। সেটার জন্য তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা এই চ্যাপ্টারে দেখতে পারো। এরপর 549 পেজে গাণিতিক প্রশ্ন সমাধানের জন্য এটা ছকের মতো 1 থেকে 6টা পয়েন্ট করা রয়েছে। তো এই 6টা পয়েন্টই পড়ে রাখবে, অঙ্ক করতে হেল্প হবে। তারপর উদাহরণ অঙ্ক শুরু হচ্ছে। তো প্রথমে যে উদাহরণ অঙ্ক শুরু হচ্ছে 549 থেকে, উদাহরণ অঙ্কগুলো আগে ভালো করে করতে হবে, কারণ উদাহরণ অঙ্কগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলন তো গুরুত্বপূর্ণ আছেই, উদাহরণটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা 549 পেজে দেখবে, 549 পেজ থেকে তোমাদের পুরো আমার বইতে 24 দাগ অবধি প্রশ্ন রয়েছে। তো এখানে আমি বলবো তোমরা এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। যেমন আমি বলছি 7 দাগে একটা 1/n গুণ আকারের প্রতিবিম্বনী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 9 দাগে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো আমি চাইবো তোমরা একটা 12 দাগে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। একইভাবে আমাদের আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আমি চাইবো তোমরা শুধুমাত্র কয়েকটা বাদ দিয়ে বাকি সবগুলোই করো। তোমরা শুরু 11 দাগের অঙ্কটা বাদ দেবে, তারপর 14 দাগের অঙ্কটা বাদ দিতে পারো, 16 বাদ দিতে পারো, তারপর 18, 19 বাদ দিতে পারো। আর সবগুলো করলে ভালো হতো, কারণ হচ্ছে এক্সাম্পলে এই যে অঙ্কগুলো রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে, তোমরা ওই টাইপের প্রশ্ন কিন্তু পেতে পারো। আর অনুশীলনীতে যাওয়ার আগে হটস রয়েছে, হটসের 2, 3, 5, 6, 8, 9, 11, তো 11, 12, 13, 14 এই চারটে বেশি ইম্পর্টেন্ট। 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25 এইগুলো হটসের গুলো ইম্পর্টেন্ট রয়েছে। এইবারে তোমরা এক্সারসাইজ আমি করিয়েছিলাম ভিডিওগুলোতে, সেট ওয়ান সেট টু কিছু অঙ্ক করিয়েছি আমি, তোমরা সেগুলো দেখতে পারো যারা একটু সেফলি থাকতে চাও পরীক্ষার জন্য। আর যারা কম করতে চাইছে তারা এক্সাম্পল করো, বইয়ের এমসিকিউ করে তোমরা বিভিন্ন টেস্ট পেপার কিংবা সায়েন্টিফিক সাজেশন থেকে করতে পারো, তাহলে একটা প্র্যাকটিস থাকবে ভালো। তো এইখানে এইচএস এর প্রশ্ন উত্তর খুব কম রয়েছে, আর এন্ট্রান্সে কিছু এমসিকিউ করে দেওয়া রয়েছে বইতে, সেগুলো একটু দেখে রাখবে সেফটির জন্য। আর সেরকম কিছু দরকার নেই, আশা করি থিওরি অনেকটা কমে গেছে। কিন্তু এর পরের ভিডিওতে যেটা আলোচনা করবো আলোর প্রতিসরণ, সেখানে কিন্তু অনেক কিছু পড়তে হবে, প্রায় সব পড়তে হবে, জাস্ট কয়েকটা জিনিস বাদ দেওয়া যেতে পারে, কারণ আলোর প্রতিসরণ থেকে প্রশ্ন করার সম্ভাবনা ফাইনালে যথেষ্ট বেশি রয়েছে এই বছর। তো সেই জন্য আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।